নমস্কার। ঐন্দ্রিলার গপ্পসপ্প চ্যানেলে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত। আমি বেশ কয়েকটি সপ্তাহ ধরে নতুন কোনো গল্প আপনাদের সামনে আনতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তার প্রকৃত কারণ, আমার একটি পুত্র সন্তান আছে, তার নতুন বিদ্যালয় ভর্তির জন্য নানা প্রকার উদ্যোগ নিতে গিয়ে আমার এই বিলম্ব ঘটেছে। আমি সবসময় চেষ্টা করি এবং ভবিষ্যতেও চেষ্টা করব যাতে এই অসুবিধার সৃষ্টি না হয়, কিন্তু যেহেতু একা মানুষ সবসময় পেরে উঠি না, তাই মাঝে মাঝে গল্প আপনাদের সামনে আনতে আমার বিলম্ব হয়ে যায়। আজকে আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। গল্পের নাম মৃতজন। যারা আমার গল্প শুনতে ইচ্ছুক, আমার আরো বেশ কিছু গল্প আমার চ্যানেলে রয়েছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম ঐন্দ্রিলার গপ্পসপ্প। যদি গল্পগুলি শুনে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার মাধ্যমে আপনাদের পরিবার, বন্ধু ও আত্মীয় মহলে ছড়িয়ে দেবেন। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলি আমাকে আরো নতুন কাজে উৎসাহিত করবে। আমার পুরনো শ্রোতা বন্ধু যারা আছেন, যারা প্রতিনিয়ত আমাকে এইভাবে উৎসাহিত করে থাকেন, নতুন গল্প না পেলে আমার কাছে বারবার আবেদন করেন, চান যে আমি তাড়াতাড়ি যাতে আপলোড করতে পারি, গল্প উপস্থাপন করতে পারি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ভালো লাগে, তারা ভালোবাসেন, এ আমার পরম পাওয়া। তাহলে আর দেরি না করে আমি আজকের গল্পে চলে আসি। আজকের গল্প মৃতজন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প মৃতজন। 45 রুটের একটা বাসে উঠেছে সমীরণ। অবশ্য আজ শুধু নয়, এই রুটের বাসেই ও পদ্মপুকুর যায়, ওখানেই ওর অফিস। রোজ নানা বিচিত্র ঘটনার সম্মুখীন হয়, কিন্তু আজ যেন একটা ঘটনা তাকে ভয়ঙ্কর বিরক্ত করেছে, উত্তপ্ত করেছে, কিন্তু কিছু করতে পারেনিও। আর এইটাই ওকে খান খান করে দিয়েছে। বাসে উঠে ও বসেছে, 1 নম্বর থেকে ও ওঠে, ফলে সিটটা পেয়ে যায়। এমনকি ট্রেনের প্যাসেঞ্জারদের মতো কয়েকজন ঠিক এই সময় যাত্রীর সাথে মুখ চেনাও হয়ে গিয়েছে। মুচকি হাসি বিনিময় হয়টা না, তারা যে মহিলা তা নয়, পুরুষ। নিজের বউ ছাড়া সমীরণ মহিলা থেকে একটু দূরেই থাকে। কিন্তু আজ বাসে দুটো ছেলে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছিল যে বাবা মা তাদের পেছনে বাপে খাদানো ছাপ মেরে একেবারে ছেড়ে দিয়েছে। বাসে ঠাসা ভিড় ছিল, 45-এ তাই থাকে। এক বয়স্ক ভদ্রলোক, আন্দাজ বছর 60 হবে, দাঁড়িয়েছিলেন পেছনে লেডিস সিটের উল্টো দিকে, জেনারেল সিটের সামনে। আর তার পাশে ছিল একটি বাচ্চা মেয়ে, বয়স আন্দাজ 14 কি 15, 12-13 হতে পারে। তবে এই বয়সেই মেয়েটির শরীরে বড় হবার লক্ষণগুলো বেশ দগদগে হয়ে দেখা দিয়েছে। না, এইসব দেখা সমীরণের কাজ নয়। যেটার কারণে সমীরণ এটা দেখলো সেটা হলো ওই ছেলে দুটো। ওই ছেলে দুটো গোড়া থেকে মেয়েটাকে টার্গেট করেছে। বাসটা হঠাৎ থামলে বা চললে প্যাসেঞ্জাররা যখন সামনে বা পেছনে হেলে পড়ে, ঠিক তখনই এই ছেলে দুটো পালা করে মেয়েটার গায়ের আপত্তিকর জায়গায় হাত ঠেকাচ্ছিল। এমনটা হয় তা শুনেছে সমীরণ, কিন্তু কোনোদিন দেখেনি। আজ প্রথম দিকটা সমীরণ খেয়াল করেনি, কিন্তু মেয়েটা
ক্রমশ বয়স্ক মানুষটার গায়ের মধ্যে ঠেসে যেতে থাকায় ভদ্রলোকটি যখন বলে উঠলেন, কি রে, ঠিক করে দাঁড়া তিনি, তখনই সমীরণ বিষয়টা দেখেছে। আর তখনই চোখে পড়েছে মেয়েটার শারীরিক গঠনটা। তা না তো এসব টাকার বয়স ওর নয়, ওর নিজের বয়সই তো অনেক। আর সমীরণের নিজের একটি কন্যা সন্তান আছে, যার বয়স প্রায় ওই তিন্নি নামক মেয়েটির মতো। সমীরণ বুঝলো যে মেয়েটা ওই ভদ্রলোকের সাথে চলেছে, নাতনি টাতনি হবে। ছেলে দুটো কিন্তু ভূক্ষেপে, তারা দেখেছে যে সমীরণ দেখেছে তাদেরকে, কিন্তু তবুও তারা বেপরোয়া। এই পরে মেয়েটা উসকুস করছে বারবার। শেষে মেয়েটি ভদ্রলোকটিকে দেখে সোজা নালিশ করে বসলো। ব্যাস, ভদ্রলোকটি রেগে আগুন, এই মারে তো সেই মারে ছেলে দুটোকে। কিন্তু সমীরণ তাকিয়ে দেখলো যে ছেলে দুটোর সাথে তারা ওই ভদ্রলোকটির কম্য নয়, উল্টে তার নিজেরই মার খাবার জোগাড় হলো। বয়স্ক মানুষ চুপ করে যেতে বাধ্য হলেন। চুপ করে দেখলো সমীরণ, কিন্তু মেয়েটি বা ভদ্রলোকটির পক্ষে একটা কথাও বলল না। শুধু সমীরণ নয়, কেউই কিছু বলল না। পরন্তু বিষয়টাকে আরো দেখতে হবে, তাই সহ্য করতে না পেরে সমীরণ মৌরালিতে নেমে গেল আচমকা। অসহ্য লাগছিল। মৌরালিতে নেমে রাস্তা দিয়ে হেঁটে চলেছিল আর 5 জনের সাথে। নিজেকে কিছুতেই মার্জনা করতে পারছিল না, কিন্তু কি করবে? গত সপ্তাহে এই পরিস্থিতিতে একটা ছেলে প্রতিবাদ করতে গিয়ে রাতের অন্ধকারে মার খেয়ে হাসপাতালে পড়ে খবরে স্থান পেয়েছে। ফলে সমীরণ কিছু করতে ভয় পায়। বাড়ি থেকে স্ট্রিক্টলি মানা। এমনটা ছিল না সমীরণ। কৈশোর থেকে তারুণ্যে উপনীত হতেই প্রকৃতি তার দেহে অকারণেই তা আপন খেয়ালেই একটা সুগঠিত ভাব তুলে দিয়েছিল। এর সাথে সে শরীর চর্চা করে তার একটা লোভনীয় রূপ দিয়েছিল। ফলে তার পূর্ণ ব্যবহারও সে করত যখন তখন। বাবা মা বকে ধমকেও তাকে সে বয়সে প্রতিহত করতে পারেনি। মানুষের নানা বিপদে আপদে সে ছুটে যেত, কারোর ওপরে কোন রকম অন্যায় হচ্ছে দেখলে ঝাঁপিয়ে পড়ত। ওর হাতে মার খায়নি সেই সময় এমন বদমাস ছেলে কমই ছিল। নাক ফাটিয়ে দেওয়া, দাঁত ফেলে দেওয়া, হাসপাতালে পাঠানো ওর রোজকার রুটিন ছিল। আরো ছোটবেলায় স্কুল থেকে বারবার নালিশ আসতো, আজ একে মেরেছে, কালোকে ধরেছে। সমীরণ যে খুব সমাজ সচেতন ছিল তা নয়, কিন্তু এটা সে করতো বয়সের দোষে, গায়ের তাগতের জোরে আর উষ্ণ রক্তের প্রকাতে। কিন্তু আজ সমীরণ ঘরে বসে গেছে, রোগে ভুগে, শরীরের শক্তি হারিয়ে বা কোনো দুর্ঘটনার প্রতিবন্ধী হয়ে নয়। আজ সেই বিবাহিত, একটি সন্তানের বাবা, অনুজা, অনি। সে বড় হচ্ছে, আর বাবাদের এসব করতে নেই। তাছাড়া সমীরণ আর সেই গরম রক্তের যুবকটিও নেই। আবেগ, মানবতা, প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিকার, এসব শব্দগুলোর সাথে আজ আর কোনো ওঠা বসা নেই তার। তাই আজ শরীরের গঠনে তেমন কোনো রূপান্তর না এলেও শারীরিক উগ্রতা বসিয়ে গেছে। শুধু শরীর কেন, মনও বসে গেছে। দুঃসাহসিকতা আজ আর নেই আগের মতো। পথ আটকে আটকে একটা স্থবির করে ফেলেছে তাকে। ও মনে পড়ে বাবা বলতেন, তুই কি একা প্রতিবিধান করবি? এসব সিস্টেমের দোষ। তুই তো একা সিস্টেমকে বদলাতে পারবি না। রাজনীতি, প্রশাসন, মন্ত্রী, আমলা কেউই তো কোনো প্রতিবিধান চায় না, বরং তারা প্রশ্রয় দেয়। এসব তারা ইউজ করে। তুই কি শাসন করা? বিয়ের পরে এসব করতে করতে সমীরণ কয়েকবার করার পরে তার স্ত্রী মধুজা একদিন তাকে মাথায় হাত রেখে দিব্যি করিয়ে নেয়, এমন কোনো ফালতু ঘটনায় সমীরণ জড়িয়ে পড়বে না, এমন শপথ করিয়ে নেয়। বাধ্য হয় সমীরণ শপথ করতে।
একদিন পাড়ার একটা ঘটনায় ও এমনই দুজনকে মারধর করে বসে, কিন্তু নিজে অক্ষত থাকেনি। ইটটি মারলে পাটকেলটি তো খেতেই হয়। তারও চোখের কোল, বুকের পাশ ফুলে নীল হয়ে গিয়েছিল। এমনকি পুলিশের হামলাও হয়েছিল সমীরনের ওপর। দুটো ছেলের একটা তো হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। থানায় এসআই সমীরনকে ডেকে বলেছিলেন, আচ্ছা, আপনি ওদের এমন ভাবে যে মারলেন, যদি কিছু হয়ে যেত আপনার কেরিয়ার তো যেত। আপনার সাথে ওরা কি পারে? মানে অফিসারটি সমীরনকে বলে দিতে চেয়েছিলেন যে সমীরনের গতর ওদের থেকে অনেক বেশি শক্তপোক্ত। তখন সমীরন বাড়িতে এলে মধুজা তাকে দিয়ে শপথ করিয়ে নেয়। ঘরে বসে ওর সদ্য বিবাহিতা স্ত্রী বলেছিল, একটু চোখটা বোঝো না তুমি, সবাইকে শাস্তি দেওয়া তোমার কাজ নয়। তুমি কি অরণ্যদেব নাকি? না তুমি জেলার এসপি? তোমার কিছু হলে আমার কি হবে ভেবে দেখেছ? কি আবার হবে, বলেছে সমীরন। এভাবে চোখ বুজে চলা যায় না মধু। আমি কিন্তু জন্তু নই যে যেখানে যা হচ্ছে হোক আমি আমার মতো তামস তামস করে চুপচাপ চলে যাব। কিন্তু আলটিমেটলি সমীরনকে হাত গুটিয়েই নিতে হয়। প্রথমত সুন্দরী বউয়ের অনুরোধে, দুই, বউ সদ্য এসেছে তার জীবনে, তাকে ভালোবেসেই ঘরে এনেছে সমীরন। তার কথা রাখা একটা দায়িত্ব। তাই সমীরন এটা মনে করতে বাধ্য হয় যে প্রতিকারের দায় তার একার নয়। কেউ যদি না তাকায় তবে সে কেন বারবার এগিয়ে যাবে? এমনকি এটাও সে লক্ষ্য করেছে, একদিন বউকে নিয়ে সিনেমা দেখে বেরিয়ে রেস্তোরাঁয় খাবে বলে প্ল্যান করেছিল। সিনেমা হল থেকে বেরোতে রাস্তায় কটা ছেলে মধুজাকে নানাভাবে টিজ করে। তাকে সমীরন একটা শিক্ষা দেবে মনে করেও পিছিয়ে যেতে বাধ্য হয় মধুজারই জন্য। মধুজাই ওকে আটকে দেয়। চোখ বুজে মাথা হিট করে হাতের মাসেল শার্টের হাতার মধ্যে গুটিয়ে রেখে বাড়ি ফিরতে হয়। সেই থেকে সমীরন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছে। এই গুটিয়ে নেওয়াটা এতটাই ওকে গুটিয়ে দিয়েছে যে আজকাল ভুলেই যায় যে একসময় সমীরনের হাতে মার খায়নি এমন ছেলে তার ছিলই না। সিনেমা দেখতে যাবে বন্ধুরা, ওপেনিং ডে, ওপেনিং শো, টিকিট কাটতে হবে, ডাকো সমীরনকে। ওর যে গত, তার জোরেই টিকিট এসে গেল কাউন্টার থেকে। বন্ধুর গার্লফ্রেন্ডকে কোন উৎকো ছেলে টিজ করেছে, তাকে সাহায্য করতে হবে, ডাকো সমীরনকে। সমীরন অপরাধী দাঁত ভেঙে ক্ষতিপূরণ দিয়েছে বন্ধুর অপমানিত প্রেমিকার হাতে। মধুজার ভাষায় বলতে গেলে সে বোকার মতো এসব করেছে, সকলে তাকে ইউজ করেছে। কিন্তু আজ সমীরন ঘর মুখ, নীরব, নির্বিবাদী ভদ্রলোক শ্রেণী আর শান্তিপ্রিয়। আজও তাই মাথা নিচু করে ভালো মানুষটির মতো হেঁটে হেঁটে মৌলালি থেকে অফিসে গেছে। কিন্তু মনটা মোটে ভালো নেই। একবার ভেবেছে হয়তো বাসের বাচ্চা মেয়েটা ওর মেয়ে অনুজার মতো দেখতে শুনতে বলে এমনটা মনে হচ্ছে, এটা সাময়িক দুর্বলতা। আবার ভেবেছে যে ও নিজে একটা মানসিক রোগের শিকার হচ্ছে, মন আর শরীর একসাথে কাজ করছে না। আজ আর সব বন্ধুদের সাথে কন্ট্যাক্ট নেই তার, তারা কে কোথায় ছিটকে গেছে কে জানে। মনে মনে ভাবে কতদিন ও এভাবে বহন করতে পারবে একটা পারিবারিক বা বৈবাহিক দায়। ধীরে ধীরে কোনো মনোরোগে আক্রান্ত হবে না তো? তাই নিজেকে বাঁচাতে, মধুজাকে দেওয়ার শপথ বাঁচাতে বাস থেকে নেমে হেঁটেই অফিসে এসেছে আজকে। কিন্তু অফিসে আজ ঘটে গেল দ্বিতীয় ঘটনা। সমীরন কাজ করে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, বিরাট কোনো পোস্ট নয়। অফিসে বেশ বসে বসে কাজ করছিল মন দিয়ে। হঠাৎ বসের ডাক এলো তার চেম্বার থেকে। মন্দিরা নামে যে মেয়েটা নতুন অ্যাপয়েন্ট হয়েছে রিসেপশনিস্ট হিসেবে, সে জানালো কথাটা। টেবিল ছেড়ে
সমীরণ ঢোকে বসের চেম্বারে। সিলিন্ডারের সামনে গিয়ে বলে, আমায় ডেকেছেন স্যার? না ডাকলে তুমি এলে কেন? বসের কথাটা শুনেই মাথাটা গরম হয় সমীরণের, কিন্তু বস বলে কথা, মাথা গরম করা চলবে না। তাই নিজেকে সংবরণ করে ভেতরে ঢুকে এসে বলে, বলুন স্যার। বস তার কাগজপত্র থেকে মাথা তোলেন, এক মনে না হলেও কি সব কাজ করে যাচ্ছে। একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সমীরণ। বস বসার জন্য তো বলেনি, কাজেই বসা যাবে না। এমনি কোনো সময় বলে না বসতে, বড় অকওয়ার্ড লাগে এভাবে দাঁড়িয়ে থাকতে। সমীরণ জানে যে বস কোনো গভীর কাজ করছে না, এটাই ওর স্টাইল, যেন কত বিরাট কাজ করছি। অধস্থানকে অধস্থানের মতো ট্রিট করার একটা পদ্ধতি। এটা কোনো সরকারি দপ্তর নয় যে করণিক ম্যানেজারকে পাত্তা দেয় না। সেখানে নিচু তলার কর্মচারীদের পাশে তাদের ইউনিয়ন আছে, কিন্তু এখানে এসব চলে না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা। অবশেষে বস জানালো, শোনো সমীরণ, 3টে বাজলে আমার গাড়িটা নিয়ে চলে যাবে। সমীরণ জানে কোথায় স্যার বললেও দোষ, আবার কিছু না বললেও দোষ। বললে বলবে এত কৌতূহল কিসে, চুপ করে দাঁড়িয়ে শুনতে পারো না। আবার কিছু না বললে বলবে, এই জন্য তোমাদের কিছু হয় না, একবার জানতে চাইলে না কোথায় যাবে। তাই কিছু না বলাটাই ঠিক মনে করে নেয় সমীরণ। এবার বস কথা বলে, গাড়ি নিয়ে যাবে আমার ফ্ল্যাটে, সেখান থেকে ম্যাডামকে পিক আপ করবে, ম্যাডাম যাবে শপিং এ, তুমি কি সাথে থাকবে। এটা সমীরণের চাকরির ডিউটির মধ্যে কিন্তু পড়ে না। ইচ্ছে হচ্ছিল যে ঠাস করে লোকটার গালে একটা চড় কষিয়ে দেয়, বলে দেয় তোর বাপের চাকর আমি। কিন্তু ইচ্ছে হলো, উপায় নেই। সে ধক আর আজ নেই সমীরণের। সে এখন গৃহপোষ্য, কলহ বিমুখ, শান্তি প্রিয় একজন কেরানি মাত্র, যে বসকে রিফিউজও করতে পারত। অন্তত কোনো সরকারি দপ্তর হলে তো বস এমন কোনো আদেশ করা তো দূরে থাক, কোনো অনুরোধ করতেও সাহস পেত না। কিন্তু সমীরণ জানে যে এখানে এসব বিলকুল চলে। অধস্তম্ভে চলতে হয়, কিংবা বলা ভালো চালাতে হয়, না হলে বিপদ। তাই এসব মেনে নিতে হবে, এটা জানে সমীরণ। শুধু একবার বলে, তাহলে আমার টেবিল জুড়ে যে কাজ করে আছে স্যার, সেটার কি হবে। বস কিছুক্ষণ তাকিয়ে থাকে সমীরণের মুখের দিকে, যেন একটা আজও প্রাণ দিচ্ছে। অবশেষে বলে, এখানে কাজ করছে কতদিন সমীরণ? 12 বছর স্যার। এখনো জানো না কি দিয়ে কি করতে হয়? আর কবে জানবে? এখানে কাজ কি হবে সেটা আমি বুঝবো। তুমি যাবার সময় অনিরুদ্ধকে পাঠিয়ে দেবে আমার চেম্বারে, ওকে? কিন্তু আপনার ফ্ল্যাট তো চিনি না স্যার। এইবার রেগে যায় বস, পিত্তি জ্বালানো ভাষায় বলে ওঠে, এত কথা বলো কেন তুমি? আমার গাড়ি নিয়ে যাবে, তোমাকে তো চিনতে হবে না, আমার ড্রাইভার চেনে। তারপর স্যার শপিং হয়ে গেলে, ও মাই গড, হোয়াট আ ক্রিচার আই হ্যাভ টু ডিল উইথ। সোজা বাড়ি ফিরে যাবে, ওকে? মাথা গরম করতে নেই, প্রোটেস্ট করতে নেই, অপমানিত হতে নেই, অথবা গায়ে মাখতে নেই। পৃথিবীর যাবতীয় চোখ কান বোঝার উপদেশাবলী মনে করতে হয় এ সময়। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? অথবা মানুষকে অপমান করার মধ্যে কোনো বীরত্ব নেই, গৌরব নেই, এতে নিজেকেই অপমানিত হতে হয়। কিংবা কান থাকলেই সব শুনতে নেই, চোখ থাকলেও সব দেখতে নেই, ইত্যাদি প্রভৃতি। কিন্তু কোনো কোনো সময় এসব মাথায় আসে না, মাথাটা ঝাঁ ঝাঁ করে। কিন্তু অফিসে তো তা চলবে না। অন্য যে কোনো ছেলে, যেমন অনিরুদ্ধ, সে হলে নাচতে নাচতে চলে যেত বসের বউকে নিয়ে শপিং। না চাইতেই পেলাম ছাতি, চাইলে বুঝি পেতাম ঘোড়া। সমীরণ যে খুব ধোয়া তুলসী পাতা চরিত্র তা নয়, তবে এক পলকে একটু দেখা, একটু ছোঁয়া, একটু ফ্লার্ট করা, এসবও পোষায় না।
তাই বসের বউকে সঙ্গ দেবার বা তার বডিগার্ড হওয়ার কোনো বাধ্যবাধকতাটাকেই সমীরণ একটা সাপে বর বলে ভাবতে পারে না, বরং নিজেকে চাকর চাকর মনে হয়। তারপর এই প্রথম ওর অভিজ্ঞতা। কিন্তু বসের বউ যে ধরনের মোটা, জলহস্তির মতো থপথপ করে চলে, তাতে তো সমীরণের মনে হয়েছিল যে একটু চিড়িয়াখানার একজন পশু রক্ষক হলে ভালো হতো। অন্তত চিড়িয়াখানার কোনো পশু বসের বউয়ের মতো ব্যাগটা ধরো, পেমেন্ট করো এসব অর্ডার করতো না। কিন্তু মৌনতাই নিরাপত্তা। এসকালেটর দিয়ে বউ উঠছে, সমীরণের মনে হচ্ছে মহিলা এই পরে তো সেই পরে, শরীরে কোনটা পেট, কোনটা উরু, কোনটা জঙ্ঘা কিচ্ছু বোঝার উপায় নেই, সব এক। এই কারণেই হয়তো বস নিজের বউকে নিয়ে বেরোয় না। মহিলাকে হাঁটতেই হয় একবার ডান দিকে আর একবার বাঁ দিকে, হেলে ধুলে। কিন্তু তাকে তো ধরা যাবে না, সেটা ইতিকেটের মধ্যে পড়ে না। ফলে একবার ধর ধর ধর, একবার পর 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 অবস্থা। শুধু সমীরণ নীরব, নির্বিকার। এটাই আজকের সমীরণের ধর্ম হয়েছে। মেরুদণ্ডটা বাড়িতে জমা রেখে বাইরে বেরোয়, সবাই বেরোয়, একা সমীরণ নয়। এসব রোজ হয়, হুবহু এসব নয়, এমনটা আরো রোজই ঘটে। একটা দিন বাইরে বেরোলে মনটা ভালো করে ফিরে আসতে পারে না সমীরণ। একটা না একটা দৃশ্য, ঘটনা, মন্তব্য মেজাজটাকে খারাপ করে দেয়। কিন্তু তাকে শুকনো প্রচলিত জ্ঞানে ঠান্ডা জল খাইয়ে চুপ করিয়ে রাখতে হয় নিজেকে। আজকাল আর বাড়িতে ফিরে বাইরের রাগ বউয়ের ওপর দেখায় না, চেপে যায়। কিন্তু ছাড়ালে না ছাড়ে কি করিব তারে। বাড়িতে বেশ ভালোই কাটছিল, কিন্তু রাতে খেতে বসে একটা ঝামেলা ঘটেই গেল। দাদার সন্দীপন মাছের ঝোলের বাটিটা ঠেলে সরাতে গিয়ে ফেলেই দিল। ঝোল পড়ে একেবারে জাটা কাণ্ড, টেবিল থেকে চুইয়ে পড়ছে নিচে। দাদা কোনোদিন এমনটা করে না, আজই করলো প্রথম। ঘটনাটা ঘটেছে এমন যে দাদার মাছের ঝোলটা পছন্দ হয়নি। হ্যাঁ, সন্দেহ নেই মাছের ঝোলটা একটু পাতলা মতোই হয়েছে, এমনটা হয় না ওদের বাড়িতে। দাদা কাউকে নির্দিষ্ট করে কিছু বলেনি, তবে যে গালিটা দিয়েছে তা লেগেছে বৌদির গায়ে। বৌদি তো রান্নাটা করেছে। দাদা চেঁচিয়ে উঠেছে, এসব কি রান্না, যেমন তেমন করে খেতে দাও, কিছু তাকিয়ে রাখতে পারো না, এসব খাওয়া যায়? দিব্যি যায়, দিব্যি খাচ্ছিল তো সমীরণ। কোনোদিন তো একটু বেগরবাই হতেই পারে, রান্নার হাত। তাছাড়া খেতে বসে এরকম আচরণ একেবারে সহ্য করতে পারে না সমীরণ। সারা দিন ধরে রেঁধে বেড়ে যারা খেতে দেয় বাড়ির মানুষকে, তাদের এভাবে আঘাত করতে নেই। ওতে নাকি সংসারে লক্ষ্মী থাকে না। কিন্তু আসলে এতে করে একটু অভিজাত বা অত্যাধুনিক সংসারে শিক্ষিতা গৃহলক্ষ্মী থাকে না। কর্তার খাবারের নুড়ো জেলে গৃহস্থালী ছুঁড়ে ফেলে চলে যাবে সে। সেই যে পুরাতন ভৃত্য, রহিল তোমার এই ঘর দুয়ার, ওই কেষ্টারলে থাকো, তাই করতে হবে। তারপর একদিন হাতে লম্ফ ধরিয়ে ছেড়ে দেবে 498A করে। দাদা ঝাড় তো খায়নি, গ্রামের মেয়ে বৌদি, তাই চুপ করে কাঁদে। সমীরণ ভাবে অত একটু মানিয়ে নেওয়া যায় না? হয়ে গেছে, বৌদি তো ইচ্ছে করে করেনি, হয়ে গেছে। এই যদি সমীরণ করতো, তবে মধু যাই ওই মাছের ঝোলের বাটি স্বামীর মাথায় মেরে দিত। আজকে দাদার এই আচরণে মাথাটা গরম হলো। সমীরণ কিন্তু দাদাকে কিছু বলা যাবে না, কারণ সমীরণের দাদা ওর বিপদ তারণ পাচন, অনেক কাজে লাগে দাদাকে। এই পরিবারে বাবা মা কাউকে আলাদা হতে দেয়নি, বলে দিয়েছে যে যতই আয় করো থাকতে হবে একসঙ্গে, থাকা মানে খেতে হবে একসাথে, সকলকে কিচেন চ্যাপ্টারে এক কন্ট্রিবিউট করতে হবে। এবার যে যার ব্যক্তিগত অন্যান্য ব্যয় নিজের মতো করে। এ বাড়িতে থাকতে হলে খাওয়া আলাদা করা যাবে না, তাই চলছে। হয়তো দাদার কোনো কারণে রাগটাগ হয়েছিল আগের থেকে,
সেটাই পড়েছে এসে মাছের ঝোলে। বাবা ও দাদার হয়ে বড় বৌমাকে একটু মিছে করা কথায় করকে দিল। এটাও ভালো লাগলো না সমীরনের, কিন্তু ছোট হয়ে নীরব থাকতে হয় তাকে। মধুজার দিকে চোখ পড়ে সমীরনের, আর তখনই সে নিজের স্বামীকে চোখ টিপে দিয়েছে, মানে কিছু মন্তব্য করো না। অতএব চুপ সমীরন। দাদার মেয়ে মিলি ট্যাপলিং করে বেড়ায়, জানে মধুজা, জানে সমীরনও। একটা ধরছে একটা ছাড়ছে, কিন্তু কিচ্ছু বলা যাবে না। চোখ চিপে স্বামীকে চুপ করিয়ে রেখেছে মধুজা। বাবা রাতে শুতে যাবার আগে সেলফোন পেপারে মোড়া এক ধরনের প্যাকেট খুলে চকলেটের মতো কি একটা খায় আজকাল। ছোটবেলা থেকে জানতো না সমীরন, আজ জানে ওটা মোদক। কিঞ্চিত নেশা হয় তাতে। এতেও কিন্তু মধুজার চোখ টিপে নিষেধ, কিছু বলা যাবে না। দাদার ছেলেটা কি সব পত্রিকা আনে বাড়িতে, অশ্লীল সব ছবি, তাতে নিজের ঘরেই রাখে, এখানে ওখানে যে ছড়িয়ে রাখে তা নয়। তবুও দেখেছে মধুজা, দেখেছে সমীরন, ছেলেটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, অথবা খারাপ হচ্ছে না, এমনটাই হয়তো সাধারণ ছেলেরা করে। অবশ্য সমীরনের এসব হ্যাবিট ছিল না, তাই হয়তো ভাবছে যে বোম্বাটা খারাপ হচ্ছে, কিন্তু তাতেও কিছু বলা যাবে না। তোমার কি, তুমি কি বিশ্বশুদ্ধ মানুষকে শাসন করবার জন্য জন্মেছ? এতে থাক, চুপ করে থাক, সামাই, হিতে বিপরীত হবে। তাই চুপ করে আছে সমীরন। এসব তো বহুদিনের বিষয়, আজকের নয়, কিন্তু আজ এসব একে একে মনে পড়ে যাচ্ছে। হঠাৎ আজই বা কেন মনে পড়ে যাচ্ছে? হয়তো বাসে ওই বাচ্চা মেয়েটাকে অসহায় অবস্থায় দেখেছে বলে। বাচ্চাটা সমীরনের মেয়ে অনুজার বয়সী শুধু নয়, অনেকটা ওর মতনই দেখতে বলে বোধহয় মন থেকে মেনে নিতে পারছে না এসব। কি দিনকাল পড়েছে, বাসে উঠে এসব করবে? সেক্স তো মানুষের একটা ভাবের বিষয়, একটা বিশেষ পরিবেশের বিষয়, একটা অনুভূতির বিষয়। বাসে ট্রামে এভাবে, এটা কুকুর বেড়ালের থেকে নিচে নেমে যাওয়া। ছেলেগুলো কি একবারও ভাবছিল না ওদের বাড়িতেও হয়তো ওদের বোন আছে? ওদের কি একটু মায়া হচ্ছিল না মেয়েটাকে দেখে? বসতে জায়গা না পেয়ে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে ভিড় বাসে। মানুষের কি মমতা নামক অনুভূতিটা চলে গেছে? আজকাল এসব দেখে মনের মধ্যে যেসব অনুভূতি হয়, বাড়িতে ফিরে তা শেয়ার করে না মধুজার সাথে, বলে না কিচ্ছু। কি হবে বলে? সেটা জ্ঞান দেবে চুপ করে থাকার জন্য। আজকাল বিছানায় সমীরন নিরুত্তাপ হয়ে শুয়ে থাকে। মধুজা নানা ইঙ্গিত দিলেও গা করে না সমীরন। তাতে মধুজা আজকাল ওকে নানা সন্দেহই করে। এর জন্য কি করবে সমীরন, কি করতে পারে? ভালো লাগে না। মন যদি অস্থির হয় তবে শরীর কি সাড়া দেয় নাকি? উত্তেজনা শব্দটা আজ সমীরনের থেকে অনেক দূরে চলে গেছে। জীবনটাই ওর নিরুত্তাপ আজ। অথচ এই মধুজাকে কলেজে একটা বিপদ থেকে বাঁচিয়েছিল বলেই মধুজার প্রেমে পড়েছিল। সমীরনকে মধুজার একটা নায়ক বলে মনে হয়েছিল। সেটা ছিল দোলের পরের দিন। ছেলেমেয়েরা দোলের পরের দিন কলেজের রং নিয়ে এসেই থাকে, একে ওকে মাখায়, হই হই করে। 4টে ছেলে মধুজাকে টার্গেট করেছিল। ওকে একা পেয়ে রং নিয়ে মাখাবার পরিবর্তে যা তা করছিল কমন রুমে। ঝাঁপিয়ে পড়েছে সমীরন, ওর হাতে রক্তাক্ত হয়েছে 3টে ছেলে। তারপর থেকেই মধুজা সমীরনের গা ঘেঁষে ঘেঁষে থাকত। সমীরনকে বোধহয় একটা ভরসাযোগ্য পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু আজ সেই মধুজাই ওকে অকর্মণ্য করে দিয়েছে। সমীরনের ডাকাতি ভাবটাই চলে গেছে। হয়তো এটাই করতে হয়, এটাতেই নিরাপত্তা বোধহয় বেশি। আজকাল তো গুন্ডামি বা মাস্তানি ব্যক্তিগত নেই, সব পার্টিগত। যারা গুন্ডামি করে তারা কোনো না কোনো পার্টির ছত্রছায়ায় থাকে। ফলে রাস্তাঘাট আগের মতো একে ওকে গায়ে ঝাল দেখানো যায় না।
তাতে অনেক বিপদ। সারা রাত ঘুম আসেনি সমীরনের। মক্কা মেরে পড়েছিল বিছানায়। আজকাল মধুজাত বিছানায় পড়ে কি মরে, ভাগ্যিস নাক তার ডাকে না। খুব ভোরবেলা বিছানা ছেড়ে সমীরন চা বানিয়েছে, তারপর 1 কাপ চা নিয়ে ছাদে গেছে। আজ তো রবিবার, অফিস নেই। রোজকার মতো আজও একটু শরীর চর্চা করছিল, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আজও শরীরে মাসল আছে, গায়েও বেশ জোরও আছে। একবার পরখ করে নিল নিজের হাতে। ছাদে 4টে ইট সিমেন্টের জোড়া লাগা অবস্থায় ছিল, একটা পিলারের মাথা। কবে মনে নেই সেটাকে খসিয়ে নামিয়ে রাখা হয়েছে, কিন্তু সেটা থেকে একটা লম্বা লোহার নাট উঁচু হয়ে আছে। নিজেকে পরীক্ষা করবার জন্য এক হাতে সেটাকে তুলে নিল সমীরন। দিব্যি উঠে এলো। আছে, প্রাণ আছে, জান আছে, পেশি আছে, অস্থি আছে, মজ্জা আছে, মাংস আছে। অনভ্যাসে সব মরে যায়নি, প্রকৃতি এখনো সহায় আছে। মানুষ শুধু তার ব্যবহার করছে না, নেতিয়ে আছে, ঝিমিয়ে আছে, ছামতে আছে। সমীরনও আছে, বাইসেপ, ট্রাইসেপ, ডেলট্রয়েড, ল্যাটিস ইত্যাদি নিয়েই দুমড়ে আছে। হঠাৎ কানে আসে কয়েকটা লোকের মুখে হরিধ্বনি, কি একটা মারা গিয়েছে, তাকে নিয়ে চলেছে বার্মিংহাটে। ওদের বাড়ির সামনে দিয়ে গেলে একটা শ্মশান আছে, ওখানে সাধারণত অবস্থাপন্ন ঘরের মানুষরা যায় না। তাদের গন্তব্য রতন বাবুর ঘাট, কেওড়াতলা, কাশীমিত্রের ঘাট বা নিমতলা। কি আবার মারা গেল? এত সকালে নিয়ে যাচ্ছে মানে হয়তো শেষ রাতে মারা গিয়েছে। মারা যাওয়ার পক্ষে বেশ দুর্লভ সময়, খুব একটা তো শোনা যায় না এই সময় মৃত্যু। তাই এই 7 সকালে চলেছে দাহ করতে। ছাদের আলসের কাছে এলো সমীরন। উঁকি মেরে দেখলো যে 12 লোক চলেছে একটা ডেড বডি নিয়ে। বাঁশের চেঙ্গারি বানিয়ে তাতে বডিটা শুয়েছে। ওদের মতো খাটটাট নয়, বয়স্ক মানুষ একজন, বেশ রোগা ভোগা চেহারা। গাল দুটো ঢুকে গেছে, চোখ কোটরাগত, মাথায় টাক আছে। মানুষটার চোখ দুটো তুলসী পাতা দিয়ে চাপা দেওয়া, গায়ে একটা সাদা কাপড় ঢাকা দেওয়া আছে, তার উপর দড়ি দিয়ে বেঁধে রেখেছে। মুখগুলো ধায় ধায় চলেছে, ফলে মানুষটার মাথাটা নড়ছে টুকটুক করে। নিস্তব্ধ বুক। চেনে না সমীরন লোকটাকে। হঠাৎ সমীরনের মনে হয় বডিটা যেন ওর নিজের। ওর নিজের মাথাতেই অতটা না হলেও টাক পড়েছে। ওর গাল দুটো শুকিয়ে ঢুকে না গেলেও বুকটা তো ওই মানুষটার মতোই উঠছে পড়ছে না। একটা মৃতদেহ হয়ে বেঁচে আছে সমীরন, নিরুত্তাপ, নির্বিবাদ, নির্বিকার। চোখ থাকতেও দেখছে না, কান থাকতেও শুনছে না, মুখ থাকতেও বলছে না। মেদা মেরে গেছে, ভেদা হয়ে গেছে, যেন মরা ভেদা মাছ। একেই বোধহয় বলে জীবন মৃত মানুষ। দুনিয়া উল্টে যাক, পাল্টে যাক, আমি বাবা কিছুতে নেই। আমার কি? আমায় তো বলেনি, আমায় তো করেনি, আমার কি দরকার সব ব্যাপারে নাক গলাবার? বোতাম আটা জামার নিচে প্রাণ শক্তিটাকে শান্তিতে শুইয়ে আছি আমি। এটা কি মরে যাওয়া নয়, মরে থাকা নয়? কখন যেন নিজের অগোচরে সব বাহকদের সাথে তালে তাল মিলিয়ে অস্ফুটে বলে ওঠে সমীরন, বল হরি হরি বল, বল হরি হরি বল। ঘর থেকে আজ প্রথম 4 দিন পরে বেরোলো সমীরন। মাথার পেছনের ঘাটা এখনো শুকোয়নি, মাথায় একটা পেল্লায় ব্যান্ডেজ, কিন্তু আর ঘরে আটকে থাকতে পারছিল না।
একটু একটু করে বাইরের হাওয়া নেওয়া দরকার হয়ে পড়েছিল। 4-4টে দিন ঘরে বন্দি ছিল। মধুজা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেওছিল, এখনই বেরোতে হবে, থাকো না ঘরে 2 দিন, ঘাটা ঠিক হোক, একটু বিশ্রামও তো হয় নাকি। তাই বলে ঘরের মধ্যে এভাবে আটকে থাকা তার আর পোষাচ্ছে না। আজ এতদিন পরে নিজেকে খুঁজে পেয়েছেন সমীরণ। মেয়ে অনুজা বাবার পরিচর্যা করতে করতে বলে, বাপি, you have done a great job. I'm really proud of you, বাপি। বেশ ভালো লেগেছে সমীরণের মেয়ের এই কমপ্লিমেন্ট। এইরকমই তো একটা কমপ্লিমেন্ট দিয়েছিল মধুজা সমীরণের সাথে প্রথম আলাপের দিন। কি বলেছিল তা মধুজা নিজেই আজ ভুলিয়ে দিয়েছে। সমীরণেরও তার মনে পড়ে না, কিন্তু মধুজা অনুজার কথা শুনতে পেয়ে মেয়েকে ধমকে দিয়েছে, থাক, আর সিনেমার নায়িকার মতো কথা বলতে হবে না, বেশি পাকা। রাস্তায় বেরিয়ে পাড়ার মধ্যে একটু হাঁটছিল সমীরণ। হঠাৎ দেখা পাড়ার জীবন বাবুর সাথে, রিটায়ার্ড জীবন বাবু। সমীরণ ডাকে জীবন কাকা বলে। তিনি তো সমীরণকে দেখে এগিয়ে এলেন, সাহসে বললেন, বেরিয়েছ? বেশ করেছ। ঘরে কি এক নাগারে বসে থাকা যায় নাকি? একটু হাঁটলে শরীরটা ভালো হবে। তা অফিস কবে যাবে? সমীরণ বলে, আমি আর ঘরে আটকা থাকতে পারছিলাম না জীবন কাকা, বাইরে হাওয়া নিতে বেরিয়ে পড়েছি। এতদিন ঘরে বন্দি, অফিস না হয় যাবো 2 দিন পরে, কিন্তু তাই বলে এভাবে ঘরের মধ্যে থাকা সম্ভব নয়, তাই একটু বেরোলাম। আসলে কি জানো সমু, আমাদের কাজ মারামারি করা নয়। আমরা কি পারি? আমরা পড়াশুনো করেছি, হাতাহাতি মারামারি ওসব যাদের চলে তাদের চলে। আমি কিন্তু তোমাকে বকবো ব্যাপারে। তোমার কি দরকার ছিল বলতো ওভাবে একটা হাঙ্গামা করার? একটা ভয়ানক কিছু হয়ে যেতে পারতো। আজ কটা দিন তুমি অফিসেই যেতে পারলে না, কবে জয়েন করবে ঠিক নেই। সমীরণের মনে পড়ে মধুজাও এইরকম একটা কথা বলেছিল। তোমার কি দরকার ছিল? তুমি কি একা পারবে ওদের সাথে? ওরা সব অসভ্য ছোট লোক, আমাদের কি হাতাহাতি করা কাজ? আসলে 4 দিন আগে একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা নতুন কিছু নয়, প্রায় রোজই হতো। পাশের বাড়ির একতলায় এক ঘর ভাড়া এসেছিল নতুন, এই মাস 2। লোকটা মদ্যপান করে মদ খেয়ে প্রায় মারধর করে তার বউটাকে। বউটা প্রায়ই চেঁচায়, অথচ বউটা খুব ভালো মেয়ে। মধুজাই বলেছিল একদিন। এদিন বাড়িতে ছিল সমীরণ, ঈদের ছুটি ছিল। ওদিককার জানলাটা বন্ধই রাখে মধুজা, এই কারণেই বন্ধ রাখে, বউটার আর্তনাদ শোনা যায়। কতদিন দেখেছে সমীরণ যে মধুজা বা অনুজা কানে হাত চাপা দিয়েছে। শুধু মারই নয়, অত্যন্ত অসভ্য অভদ্র ভাষা ভারে লোকটা। আজ সমীরণ একটু জানলা টানলা খুলে ঝুলটুল ঝাড়ছিল। আজও একই ঘটনা। মহিলাকে আর্তনাদ করতে শুনে অনুজা বাবার কোমর পেঁচিয়ে ধরে বলেছিল, বাপি, তুমি পারো না লোকটাকে একটা শিক্ষা দিতে? তোমার কত গল্প তো তোমার বন্ধু শ্যামল কাকু করে, পারো না বাপি? এদিন আর সইতে পারেনি সমীরণ। সোজা বেরিয়ে পাড়ার কয়েকজনকে ডেকে এনে এর একটা বিহিত করতে চেয়েছে, কিন্তু সকলেই তাদের মায়ের শান্তি প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানে না। তাই ও একাই ছুটে গিয়েছে। মধুজা সমীরণকে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু তাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে বেরিয়ে যায় সমীরণ। আর নয়, মরার আগে দুবেলা মরে থাকা আর সহ্য হয় না। 2-4টে চর থাপ্পড় মেরে এসেছে। হয়তো অরাজনৈতিক বা অসাংস্কৃতিক কাজ করেছে, কিন্তু সমীরণ তো রাজনীতি বা সংস্কৃতি কোনোটারই নয়। মনটা বেশ লাগে আজ। মনে মনে বলে সমীরণ,
আমি বেঁচে আছি, আমার চোখ তুলসী পাতা দিয়ে ঢাকা নয়, দড়ি দিয়ে বাঁধা নয় আমার দেহ। অনেক দিন পরে আজ দুপুরে খেতে বসে একটু ভালো করে ভাত খেতে পেরেছে সমীরণ। কিন্তু বিকেল বেলা বেশ কয়েকজনকে নিয়ে ওই মদ্যপ লোকটা হামলা করে সমীরণের বাড়িতে। সমীরণ লুকিয়ে থাকেন, ও বেরিয়ে আসতেই একটা হাতাহাতি হয়। প্রথমটা সমীরণ বেমক্কা মারধর লাগিয়েছে কতগুলোকে। ওর দাপট ওরা প্রথমটা সামলাতে পারেনি, মুখটুক ফেটেছে কয়েকজনের, সব করে মদ খেয়ে এসেছিল। কিন্তু একা সমীরণ বেশিক্ষণ পেরে উঠছিল না অতজনের সাথে। অথচ আশেপাশে অনেক বাড়ি থেকে লোকে তাকিয়ে তাকিয়ে দেখছিল নাটকটা। কেউ একজনও এগিয়ে আসেনি। বলা বাহুল্য যে যে কারণে সমীরণ লড়ছিল সেটা পাড়ার সকলের কাছেই আপত্তিকর ঘটনা। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করবে না, সবাই চুপ। সমীরণ একা লড়ে গেছে, কেউ এগিয়ে আসেনি। অবশেষে অবস্থা হাতের বাইরে চলে যাবে বুঝতে পেরে রাস্তা থেকে একটা থান ইটের আগলা তুলেছে সমীরণ। মারত না, ভয় দেখাতে তুলেছিল, কারণ ও জানে এটা মারলে তার ফল কি হতে পারে। কিন্তু আক্রমণকারী ছেলেগুলো সেসব ভাবেনি। তারা সমীরণের হাতের থান ইটটা দেখে ভয় পেয়ে যায়। শেষে ওদের একজন পেছন থেকে একটা থান ইট দিয়ে সমীরণের মাথায় আঘাত করে বসে। ব্যাস, সমীরণ মাথায় হাত দিয়ে বসে পড়ে। অনেকটা ফেটে যায়, গল গল করে রক্ত বেরোতে দেখে ছেলেগুলো ভেঙে পড়েছে। তারপর আর জ্ঞান ছিল না ওর। এরপর হাসপাতাল, সেখান থেকে বাড়ি, আর তারপর 4টে দিন বাড়িতে বন্দি। 8টা স্টিচ পড়েছে সমীরণের মাথায়। সকলেই বলছে সমীরণের কি দরকার ছিল। সত্যি তো, কি দরকার ছিল একটা মদ্যপ লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর? এত লোক তো রয়েছে, সবাই তো সই নিচ্ছে। লোকটা নিজের ঘরে নিজের স্ত্রীকে মারছে, তাতে সমীরণের কি দরকার ছিল মাথা গলানোর? এই মৃত জনের জগতে তুমি যে বেঁচে আছো তা দেখাবার তোমার কি দরকার? সত্যি তো, কি দরকার ছিল জিওনার্দো ব্রুনোর? কি দরকার ছিল জোয়ান অফ আর্কের? কি দরকার ছিল মার্টিন লুথারের, ক্রোমওয়েলের, সক্রেটিসের কিংবা কোপার্নিকাসের? কেন তাদেরকে সুখে থাকতে ভূতে কিনলো? কেনই বা তার সাধ করে মরতে গেল? ভালোই তো ছিল খেয়ে পড়ে, বেশ তো খাচ্ছিল তাঁতি তাঁত বনে। না হয় তারা বড় বড় মানুষ, সমীরণের সাথে তাদের তুলনা মানায় না। অত দূরে দৃষ্টান্ত কেন? কলকাতার রাস্তায় বাপি ঘোষ নামে যে পুলিশের লোকটা মরে গেল ইফটিজারদের হাত থেকে একটা মেয়েকে বাঁচাতে, তার কি দরকার ছিল? না হয় একটা মেয়ে হ্যারাস্ট হতো এই গ্রাম ছেলেগুলোর হাতে। কি দরকার ছিল ওই ট্রাফিক পুলিশটার যে সমীরণদের অঞ্চলে রেলগেটটাতে একটা বাচ্চা মেয়েকে ট্রেনে চাপা পড়া থেকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনের তলায় পড়ে মরে গেল? বাচ্চাটা না হয় মরতো। এসব কোনো কিছুর তো কোনো দরকার ছিল না। যে যেমন খুশি চলছে চলতেই পারত। দেশের স্বাধীনতা নিয়ে মাথা ঘামাতে কে বলেছিল ওই দামাল ছেলেগুলোকে? কে মাথার দিব্যি দিয়েছিল? কেউ না। তাহলে ওদের এভাবে মরার কি দরকার ছিল? বাড়িতে এসে হেসে দেয় সমীরণ অনুজার দিকে তাকিয়ে। আজ সমীরণের মনে পড়ে, মানুষ চলে যায় কিন্তু তার প্রতিবাদ রয়ে যায়। ও তাকিয়ে দেখে যে ওই ভাড়াটে পাশের বাড়ির লোকটা ভাড়া ছেড়ে উঠে গিয়েছে। তাই অনুজা বন্ধ করা জানলাটা খুলে তার বাবার দিকে তাকিয়ে হাসে। অনুজার চোখে বাবার জন্য গর্ব উপচে পড়ছে। ওই চোখ দুটোর জন্য, ওই চোখ দুটোর জন্য 1000 বার রক্তাক্ত হতে পারে সমীরণ, 1000 বার।